আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সুস্থ আছো, ভালো আছো, বাড়ির সবাইকে নিয়ে নিরাপদে আছো। আজ আমি খাদ্য পুষ্টি বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের FN 201-এর ফুড মাইক্রোবায়োলজি অংশ নিয়ে আলোচনা করব। তোমরা জানো আমরা সিলেবাসের একদম শেষ টপিকটি পড়াচ্ছিলাম, সেখানে ছিল ফুডবর্ন ইলনেসের মধ্যে আমরা ফুড ইনফেকশনের কারণগুলো সম্পর্কে গত ক্লাসে জেনেছি। ফুড ইনফেকশনের মূল কারণগুলোর মধ্যে ব্যাকটেরিয়া অন্যতম। ব্যাকটেরিয়া গঠিত বিভিন্ন রোগ সম্পর্কে আমরা জেনেছিলাম গত ক্লাসে। আজ আমরা ব্যাকটেরিয়া ছাড়া অন্যান্য যে সকল কারণে ফুড ইনফেকশন হতে পারে সে বিষয়ে জানব। যেমন ব্যাকটেরিয়া ছাড়া কিন্তু অনেকগুলো কারণে ফুড ইনফেকশন হয়। প্রথমেই দেখো, শূকরের মাংস, কাঁচা দুধ, বাসি খাদ্য গ্রহণ করলে ইয়ারসিনোসিস নামক একটি রোগ হয়। এক্ষেত্রে ইয়ারসেনিয়া ইন্টারোকোলাইটিকা নামক অণুজীব দায়ী। ভিব্রিও প্যারাহিমোলাইটিকা নামক অণুজীব, যা কাঁচা সামুদ্রিক প্রাণী, শামুক ইত্যাদিতে থাকে এবং এগুলো গ্রহণ করলে ইনফেকশন দেখা দিতে পারে। তাছাড়াও স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, যেগুলো কন্টামিনেটেড দুধ, আইসক্রিম, ডিম, বড় চিংড়ি, পটেটো সালাদ ইত্যাদিতে থাকতে পারে। এই অণুজীবের ইনফেকশনের কারণে জ্বর এবং গলায় ঘা হতে পারে। বিভিন্ন প্রকার ভাইরাসের কারণে কিন্তু ফুডবর্ন ইনফেকশন দেখা দেয়, যেমন হ্যাপাটাইটিস রোগটি কিন্তু একটি ভাইরাসের জন্য হয়। বিভিন্ন পরজীবী যেমন এমিবা, নেমাটোডা ইত্যাদির কারণে ইনফেকশন হতে পারে। এক্ষেত্রে ডায়রিয়া ও জ্বর দেখা দিতে পারে। তাছাড়া বিভিন্ন প্রকার ছত্রাক যেমন মিউকর, অ্যাসপারজিলাস ইত্যাদির কারণে ইনফেকশন হয় এবং বমি ও ডায়রিয়া হতে পারে এক্ষেত্রে। তাহলে আমরা ব্যাকটেরিয়া ছাড়া অন্যান্য যে সকল কারণে ফুড ইনফেকশন হতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে জানলাম। ফুড ইনফেকশনের সাথে খাবারের মাধ্যমে কিন্তু ফুড পয়জনিং বা ফুড ইনটক্সিকেশনও হয়। তোমাদের মনে আছে কি না আমি জানি না, যেহেতু তোমাদের সরাসরি কথা শোনা যাচ্ছে না। ফুড ইনফেকশন আমি বলেছিলাম যে অণুজীবগুলো খাবারকে বাহক হিসেবে ব্যবহার করে, অর্থাৎ খাবারের মাধ্যমে অণুজীবগুলো মানুষের বা কোনো প্রাণীর দেহে চলে যায় এবং দেহে যেয়ে তারা তাদের বিপাকীয় কার্যক্রম চালায় এবং সে বংশবৃদ্ধি করে, ফলে মানুষ অসুস্থ হয়। এ কারণে কিন্তু ফুড ইনফেকশনের রোগ লক্ষণ দেরিতে প্রকাশ পায়। ঠিক উল্টোভাবে ফুড ইনটক্সিকেশন বা ফুড পয়জনিংয়ে খাবার অণুজীব দ্বারা আক্রান্ত হয় এবং খাবারের মধ্যে অণুজীবগুলো বংশ বিস্তার করে, মেটাবোলাইটিস তৈরি করে এবং খাবারটা দূষিত হয়ে যায়। সেই দূষিত বা কন্টামিনেটেড খাবার যখন মানুষ গ্রহণ করে তখন ফুড পয়জনিং দেখা দেয়। যার কারণে যেহেতু খাবারটাই অণুজীব দ্বারা দূষিত ছিল, অণুজীবের মেটাবোলাইটিস ছিল, অর্থাৎ টক্সিন খাবারে তৈরি হয়ে গিয়েছিল, এই কারণে এই সকল খাদ্য গ্রহণের পরপরই কিন্তু রোগ লক্ষণ প্রকাশ পায়। তাছাড়া এই যে খাবারে কোনো অণুজীব আক্রমণ করলো, অণুজীব খাবারের মধ্যে বংশ বিস্তার করলো এবং তারা খাবারে টক্সিন উৎপাদন করলো, সেই ক্ষেত্রে খাবারটা তাহলে কিছু সময় ছিল রান্নার পরে বা বিভিন্ন প্রিপারেশনের পরে খাবারটা কিছু সময় রাখা ছিল, যে সময়ের মধ্যে অণুজীবটা আক্রমণ করার সুযোগ পেয়েছে এবং টক্সিন উৎপাদন হয়েছে। সেই কারণে এই অণুজীব আক্রান্ত খাবার কিন্তু কখনো কখনো বাইরে থেকে দেখে বোঝা যায়, কখনো বোঝা যায় না। যখন বোঝা যায় অর্থাৎ খাবারটা নষ্ট হয়ে যায়, গন্ধ চেঞ্জ হয়ে যায়, তারপরে তার সফটেনিং বা হার্ডেনিং ভাব
প্রত্যেক খাবারে কোনো খাবার একটু শক্ত ভাব থাকে, কোনো খাবার একটু নরম ভাব থাকে, তার যে সাধারণ নেচার সেটা যখন চেঞ্জ হয়ে যায়, সেই সাধারণ নেচারটা কি হতে পারে? তার গন্ধ হতে পারে, তার আকার হতে পারে, তার সারফেসের স্ট্রাকচার হতে পারে, তারপরে ধরো তার ত্বকের মসৃণতা হতে পারে, টেস্ট হতে পারে, তাই না? এই সকল স্বাভাবিক যে বৈশিষ্ট্য থাকা উচিত প্রত্যেকটা খাবারে, কিন্তু স্বাভাবিক কিছু বৈশিষ্ট্য এগুলো চেঞ্জ হয়ে যায়। যদি সেটা চোখে পড়ার মতো চেঞ্জ হয়, তখন কিন্তু কনজিউমার বা যে গ্রহণ করবে সে কিন্তু এই খাবারটাকে রিজেক্ট করে ফেলে। উল্টো দিকে যখন খাবারে বোঝা যায় না, ধরো খাবারটা অনেক বেশি সময় যাবৎ বাইরে নাই, কিন্তু অণুজীব দ্বারা আক্রান্ত হয়েছে, টক্সিন উৎপাদন মাত্র হয়েছে, সেই খাবারগুলো কিন্তু খুব ভালোভাবে খেয়াল না করলে বা খুব ভালোভাবে স্মেল না নিলে বোঝা যাবে না। সেই খাবারগুলি কিন্তু মানুষ গ্রহণ করছে। আর সবার কিন্তু ঘ্রাণ শক্তি একরকম না, কেউ খুব অল্প ঘ্রাণই টের পাচ্ছে, কেউ আরেকটু বেশি হলেও কিন্তু টের পাচ্ছে না, কেউ কারো বোঝার ক্ষমতাও কিন্তু সমান না, এক একজনের বোঝার ক্ষমতা এক এক রকম। তাহলে খাবারগুলো যদি টক্সিন উৎপাদনের পরে খুব বেশি চেঞ্জ না হয়, তাহলে কিন্তু মানুষ এটা গ্রহণ করে, ফলে ফুড পয়জনিং সৃষ্টি হয় দেহে যাওয়ার পরে। এবং যেহেতু টক্সিনই খাবারের মাধ্যমে দেহে যায়, তাই এই ফুড পয়জনিং এর রোগ লক্ষণ খুব দ্রুত প্রকাশ পায়। ফুড ইনটক্সিকেশন বা ফুড পয়জনিং refers to the consumption of toxic chemicals liberated or produced by bacterial growth in food. These respective toxins result in variety of illness of the consumers. These toxins are not visible to naked eye but will change the chemical properties of the food. আশা করছি এতক্ষণ যা বলেছি তার প্রেক্ষিতে এটা বুঝতে পেরেছো। খাদ্যে বিষক্রিয়া সাধারণত রাসায়নিক বিক্রিয়া বা কোনো বিষ অনুপ্রবেশের ফলে ঘটতে পারে। এই বিষ প্রাকৃতিকভাবে কোনো উদ্ভিদ বা প্রাণীতে পাওয়া যেতে পারে, অথবা কোনো অণুজীবের ক্রিয়াকলাপেও সৃষ্টি হতে পারে। সাধারণত ব্যাকটেরিয়া বা অন্যান্য অণুজীবের বিষাক্ত পদার্থ দ্বারা কন্টামিনেটেড খাদ্য গ্রহণ করলে ফুড পয়জনিং হয়। ফুড পয়জনিং এর রোগ লক্ষণও খুব দ্রুত প্রকাশ পায়। এখানে আমি বলেছি ব্যাকটেরিয়া ও অন্যান্য অণুজীবের বিষাক্ত পদার্থ দ্বারা, তাহলে এইখানেও কিন্তু দাঁড়াচ্ছে ফুড ইনফেকশনের মতো শুধু ব্যাকটেরিয়া দ্বারা ফুড পয়জনিং হয় না, ব্যাকটেরিয়া ছাড়া অন্যান্য অণুজীব দ্বারাও ফুড পয়জনিং হতে পারে। ফুড পয়জনিংকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ব্যাকটেরিয়াল ফুড ইনটক্সিকেশন আর একটা হচ্ছে নন ব্যাকটেরিয়াল ফুড ইনটক্সিকেশন। ব্যাকটেরিয়াল ফুড ইনটক্সিকেশনের মধ্যে মেজর যে দুটা রোগ লক্ষণ হয় সেটা হচ্ছে বোটুলিজম। বোটুলিজমের জন্য দায়ী ব্যাকটেরিয়া হচ্ছে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, এবং আরেকটা হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস পয়জনিং, এর জন্য দায়ী ব্যাকটেরিয়া হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস অ্যাওরিস। নন ব্যাকটেরিয়াল ফুড ইনটক্সিকেশনের মধ্যে কমন কয়েকটি ইনটক্সিকেশন হচ্ছে ফাঙ্গাল টক্সিনের ফলে যে ইনটক্সিকেশন হয়, ব্যাকটেরিয়া বায়োকেমিক্যাল টক্সিনের ফলে যে ইনটক্সিকেশন হয়, এবং কেমিক্যাল টক্সিনের কারণে যে ইনটক্সিকেশন হয়। ব্যাকটেরিয়াল ফুড ইনটক্সিকেশন, ব্যাকটেরিয়া সকল খাদ্যেই অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে জন্মাতে পারে, আবার শুষ্ক বা ভেজা অবস্থায়, অম্লীয় বা ক্ষারীয় অবস্থায় বা তাপমাত্রার তারতম্যের মধ্যেও কিন্তু জন্মাতে পারে। এবার দেখো তো কোন অবস্থায় ব্যাকটেরিয়া জন্মায় না। দেখো এখানে ব্যাকটেরিয়া জন্মানোর জন্য আমি বলেছি অক্সিজেন উপস্থিত থাকুক বা না থাকুক ব্যাকটেরিয়া জন্মাবে। খাবারটা বা পরিবেশটা শুষ্ক হোক বা ভেজা হোক ব্যাকটেরিয়া জন্মাবে, অম্লীয় হোক বা ক্ষারীয় হোক ব্যাকটেরিয়া জন্মাবে, এবং তাপমাত্রা কম থাকুক বা বেশি থাকুক ব্যাকটেরিয়া জন্মাবে। তবে সব ব্যাকটেরিয়া কিন্তু সব অবস্থায় জন্মায় না। কোনো ব্যাকটেরিয়া অক্সিজেনের উপস্থিতিতে জন্মায়, কোনো ব্যাকটেরিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে জন্মায়। যে ব্যাকটেরিয়াগুলো অক্সিজেনের উপস্থিতিতে জন্মায় তাদেরকে বলে কি অ্যারোবিক ব্যাকটেরিয়া, আর যে ব্যাকটেরিয়াগুলো অক্সিজেনের অনুপস্থিতিতে জন্মায় তাদেরকে বলে অ্যানঅ্যারোবিক ব্যাকটেরিয়া। আবার আরেক ধরনের ব্যাকটেরিয়ার নাম কিন্তু বলেছিলাম তোমাদের, ফ্যাকাল্টেটিভ ব্যাকটেরিয়া। যে ব্যাকটেরিয়াগুলো
অক্সিজেনের উপস্থিতি এবং অনুপস্থিতি উভয় অবস্থায় জন্মাতে পারে। তাহলে দেখো, ব্যাকটেরিয়া কিছু ব্যাকটেরিয়া অক্সিজেনের উপস্থিতিতে জন্মায়, কিছু ব্যাকটেরিয়া অক্সিজেন অনুপস্থিতিতে জন্মায়। আবার কিছু ব্যাকটেরিয়া কিন্তু রয়েছে দুই অবস্থায় জন্মাতে পারে। কিছু ব্যাকটেরিয়া আছে যখন আর্দ্রতা বেশি থাকে সে অবস্থায় জন্মায়, কিছু ব্যাকটেরিয়া আছে আর্দ্রতা কম থাকলে জন্মাতে পারে, অর্থাৎ শুষ্ক খাবারেও জন্মাতে পারে। কিছু ব্যাকটেরিয়া আছে অম্লীয় পরিবেশে অধিক জন্মায়, কিছু ব্যাকটেরিয়া আছে ক্ষারীয় ভাব থাকলে সেই খাবারটায় বেশি জন্মায়। কিছু ব্যাকটেরিয়া আছে উচ্চ তাপমাত্রায় জন্মায়, যেগুলোকে আমরা বলি থার্মোফিলিক ব্যাকটেরিয়া। কিছু ব্যাকটেরিয়া আছে নিম্ন তাপমাত্রায় জন্মায়, কিছু ব্যাকটেরিয়া আছে মাঝারি তাপমাত্রায় জন্মায়, অর্থাৎ এক একটা ব্যাকটেরিয়া এক এক পরিবেশে জন্মাতে পারে। এই সকল ব্যাকটেরিয়া থেকেই টক্সিক সাবস্টেন্স খুব দ্রুত তৈরি হয়। এদের মধ্যে বিষাক্ত বর্জ্য, বোটুলিজম ও স্ট্যাফিলোকক্কাল পয়জনিং বেশি মারাত্মক। এছাড়া বেসিলাস সেরিকাস এবং ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট পয়জনিংই কিন্তু খুব মারাত্মক হতে পারে। যে কোনো ফুড পয়জনিংয়ের সাধারণ লক্ষণ হচ্ছে পেটে ব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব, বমি, মাথা ব্যথা, ক্লান্তি, পানি শূন্যতা ইত্যাদি। এবার আমি ব্যাকটেরিয়াল ফুড ইনটক্সিকেশন বা ফুড পয়জনিংয়ের মধ্যে বোটুলিজম রোগ সম্পর্কে বলবো। অর্থাৎ বোটুলিজম হচ্ছে একটা ফুড পয়জনিং, এক ধরনের ফুড পয়জনিং। বোটুলিজমের জন্য দায়ী অণুজীব হচ্ছে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম। Clostridium botulinum is a bacterium that produces dangerous toxin, যার নাম হচ্ছে botulinum toxin. Under low oxygen condition, botulinum toxin are one of the most lethal substance known. Botulinum toxins block nerve functions and can lead to respiratory and muscular paralysis. এখানে আমি ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম ব্যাকটেরিয়ার ছবিটা দেখালাম। মাইক্রোস্কোপের নিচে সূক্ষ্মভাবে দেখলে এরকম চেহারা তাদের চোখে পড়ে। দেখো, এরা রড শেপ ব্যাকটেরিয়া, তার মানে ক্লস্ট্রিডিয়াম হচ্ছে রড শেপ ব্যাকটেরিয়া। ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম সাধারণত মাটিতে পাওয়া যায়, তাই মাটির সংস্পর্শে যে খাবারগুলো থাকে যদি রাখা হয় তাহলে সেই খাবারগুলোতে কিন্তু ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে, এবং এই খাবারগুলো যদি ঠিকভাবে প্রপার তাপমাত্রায় রান্না করা না হয়, ঠিকভাবে পরিষ্কার ওয়াশ করা না হয়, তাহলে কিন্তু মানুষ ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম দ্বারা আক্রান্ত হতে পারে। দেখো, যেহেতু নার্ভাস সিস্টেমকে আক্রমণ করে এবং সেই সাথে বমি, ডায়রিয়া এগুলো ছিল, সেই ক্ষেত্রে রোগীর চেহারাটা অনেকটাই এরকম হয়ে যায়। দেখাই যাচ্ছে খুবই ক্লান্ত এবং অবসন্ন হয়ে পড়েছে রোগী। ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম প্রধানত মাটিতে পাওয়া যায়। এরা তাপ সহ্য করার মতো শক্তিশালী স্পোর গঠন করতে পারে। এরা গ্যাস সৃষ্টি করতে পারে। এই স্পোরকে যদি রান্নার সময় অত্যাধিক তাপের মাধ্যমে ধ্বংস করা না হয়, তবে এরা অবায়বীয় পরিস্থিতিতেও বিষাক্ত পদার্থ সৃষ্টি করতে পারে। এই বিষাক্ত পদার্থটা কি? এক ধরনের টক্সিন, যাকে বলছি আমরা কি বোটুলিনাম টক্সিন। বিষাক্ত পদার্থ সৃষ্টির উপর ভিত্তি করে এই ব্যাকটেরিয়াকে 7 ভাগে ভাগ করা হয়। এগুলো হচ্ছে A, B, C, D, E, F, G। ধারাবাহিকভাবে তাদেরকে নাম্বারিং করা হয়েছে। এদের মধ্যে টাইপ A বোটুলিজম সবচেয়ে মারাত্মক। তাছাড়া টাইপ A, B, E, F মানবদেহে বোটুলিজম সৃষ্টি করে এবং বিশেষ করে প্রথমে স্নায়ুতন্ত্রের অস্বাভাবিকতা দেখা দেয়। এই অণুজীবের বিষাক্ত পদার্থ সৃষ্টির জন্য গ্লুকোজ বা মল্টোজের প্রয়োজন হয়।
তাপমাত্রা 26 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, আর্দ্রতা 30% এবং pH 4 থেকে 5-এর বেশি প্রয়োজন হয়। তবে সোডিয়াম ক্লোরাইডের 8% দ্রবণ থাকলে এদের বাধা প্রদান করা সম্ভব। খাদ্যদ্রব্য 100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে রান্না করলে এই স্পোরকে ধ্বংস করা যায়। তাছাড়া গামা রেডিয়েশনের মাধ্যমে এই বিষাক্ত পদার্থকে নষ্ট করা যায়। তার মানে কিভাবে নষ্ট করা যায় সেটা কিন্তু আমি তোমাদের জানালাম। এই প্রিকশনগুলো যদি নেওয়া হয়, অর্থাৎ কোনো খাবারকে যদি সোডিয়াম ক্লোরাইডের 8% দ্রবণে রাখা যায়, যদি 100 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখা যায় অথবা গামা রেডিয়েশন প্রয়োগ করা যায়, তাহলে খাবার থেকে এই বিষটা নষ্ট করা যায়। প্রধানত ক্যান ফুড, বিশেষ করে মাছ ও মাংসের তৈরি খাদ্য, টিনজাত সবজি যেমন বিট, অ্যাসপ্যারাগাস, বাদাম ইত্যাদিতে এই অণুজীব থাকে এবং এদের বিষাক্ত পদার্থ বোটুলিজম সৃষ্টি করে। খাদ্য গ্রহণের 12 থেকে 36 ঘন্টার মধ্যে এই রোগ লক্ষণ প্রকাশ পায়। রোগ লক্ষণগুলো কি কি? প্রথমে হজমে ব্যাঘাত ঘটে, বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, ক্লান্তি, মাথা ঘোরা, মাথা ব্যথা ইত্যাদি দেখা দেয়। পরবর্তীতে ডাবল ভিশন, অর্থাৎ চোখে দুটো করে যা দেখবে তা দুটো করে দেখবে, মুখ শুকিয়ে যাওয়া, গলা শুকিয়ে যাওয়া, জিহ্বা ফুলে যাওয়া, গিলতে বা কথা বলতে অসুবিধা হওয়া ইত্যাদি লক্ষণ দেখা দেয়। এই বিষাক্ত পদার্থটি ধীরে ধীরে পেশি অবশ করে ফেলে এবং হৃৎপিণ্ড ও ফুসফুসের কাজে বাধা দেয়। ফলে এখানে 2বার ফলে হয়ে গেছে, তোমরা একবার পড়বে। ফলে শ্বাসকষ্ট হয়ে রোগী মারাও যেতে পারে। এ পর্যন্ত মোটামুটি আমি বোটুলিজম সম্পর্কে বলেছি। বোটুলিজমের ট্রিটমেন্ট যদি খুব সিভিয়ার পর্যায়ে যায় তাহলেই কিন্তু ট্রিটমেন্টের প্রয়োজন হয়। যদি খাবারটাকে আমি যেভাবে বলেছি 100 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটিয়ে নেওয়া, গামা রেডিয়েশন প্রয়োগ করা, এগুলো যদি করা যায়, পিএইচটা যদি মেনটেন করা যায়, তাহলে কিন্তু আর হয় না। যদি হয়ে যায় এবং সিভিয়ার পর্যায়ে চলে যায় তখন কিন্তু ট্রিটমেন্টের প্রয়োজন হয়। বোটুলিজম ইজ জেনারেলি ট্রিটেড উইথ বোটুলিনাম বা বোটুলিজম antitoxin and supportive care. Supportive care for botulism includes monitoring of respiratory function. Respiratory failure due to paralysis may require mechanical ventilation for 2 to 8 weeks, plus intensive medical and nursing care. After this time, paralysis generally improves as new neuromuscular connections are formed. খুব বেশি যদি রোগ জটিল হয়ে যায় তাহলে কিন্তু অ্যান্টিটক্সিন এবং সাপোর্টিভ কেয়ার দিতে হয়। অ্যান্টিটক্সিন যদি দিতে হয় তাহলে অ্যান্টিটক্সিন দিলে তার কিছু উন্নত অবস্থায় সে চলে যায়। সেই ক্ষেত্রে যেহেতু তার শ্বাসতন্ত্র ইনফেকশন হয়ে যায়, প্যারালাইসিস দেখা দেয়, সেই ক্ষেত্রে মেকানিক্যাল ভেন্টিলেশন, তারপরে নার্সিং কেয়ার এগুলো দিতে হয়। তবে 2 থেকে 8 সপ্তাহ যদি মেকানিক্যাল ভেন্টিলেশন দেয় তাহলে কিছুটা ইমপ্রুভ হতে দেখা গেছে। ইন সাম অ্যাবডোমিনাল কেসেস physicians may try to remove contaminated food still in the digestive tract by including vomiting or using enemas. Wounds should be treated, usually surgically, to remove the source of the toxin producing bacteria. Vaccines are under development, but they have disadvantages, and in some cases there are concerns that they may revert to dangerous native activity. ভ্যাকসিন সাধারণত ব্যবহার করা হয় না, কারণ ভ্যাকসিন ব্যবহার করলে কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজেস হয়। আর যদি কোনো ক্ষেত্রে ডাক্তার দেখা যায় যে বমি করিয়ে এই টক্সিনটা বের করার চেষ্টা করে,
তবে ভয় পাওয়ার কিছু নাই। তোমরা হয়তো মনে করছো যে এই টক্সিনটা হলে এরকমভাবে ট্রিটমেন্ট করা হবে, কোনো ভ্যাকসিন নাই, ভ্যাকসিন পাওয়া যাবে না, এরকম আসলে চিন্তা করার কিছু নাই। এটা সচরাচর সাধারণত খুব বেশি মানুষের এই বোটুলিজমটা হতে দেখা যায় না। তবে সচেতনতা যদি না থাকে, খাবার যদি ঠিকভাবে রান্না করে না খাওয়া হয়, তাহলে কিন্তু বোটুলিজম হতে পারে। তাহলে আমরা কি করব? খাবার গ্রহণের প্রতিটা স্তরে সচেতন হব এবং যে খাবারগুলো মাটির সংস্পর্শে এসেছে সেই খাবারগুলো অবশ্যই ভালোভাবে সঠিক তাপমাত্রায় রান্না করে বা ফুটিয়ে খাবো। আজ এই পর্যন্তই শেষ করছি। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ।